পশ্চিম বা ওয়েস্ট ধারণা কি ক্রমে ক্ষয়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্র যেই ওয়েস্ট ধারণার সঙ্গে নিজেকে অঙ্গীভূত করেছিল তা কি এখন নিঃশেষ প্রায়? যুক্তরাষ্ট্র কি বিতাড়িত হচ্ছে সেখান থেকে বা নিজেই সরে যেতে চাইছে? কিংবা যুক্তরাষ্ট্র কি পৃথিবীর সবচেয়ে ঋণগ্রস্ত দেশ? সত্যিই কি এমন? আজ যে ডনরো ডক্ট্রিনের কথা শোনা যাচ্ছে, সেই ডনরো ডক্ট্রিনের শেষ পরিণতি কি সিভিলাইজেশন স্টেট? বা সিভিলাইজেশন স্টেট আসলে কি? এই সবগুলো প্রশ্নের উত্তর খোঁজা হবে স্বাগত চর্চায়। এমনিতে পশ্চিম বা পশ্চিমা যে শব্দ, এই শব্দটি বললে এই মুহূর্তে আমরা বুঝি আসলে যুক্তরাষ্ট্র, কানাডা সহ পুরো গোটা ইউরোপকেই আসলে আমরা বুঝি। এবং সেটার মধ্য দিয়ে পশ্চিম ধারণার সাথে সংযুক্ত আছে গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি শব্দগুচ্ছ, যেমন তেমনি একটা অর্থনৈতিক কাঠামো যেটা মূলত হচ্ছে পুঁজিতান্ত্রিক একটি কাঠামো, যেটার সাথে মুক্তবাজার যুক্ত। এই টোটাল ধারণাটা হচ্ছে পশ্চিম ধারণা, যেটা দীর্ঘদিন ধরেই আসলে সারা দুনিয়ায় প্রভাব বিস্তার করে আছে। কিন্তু এই যে ওয়েস্টার্ন শব্দটি, এই ওয়েস্টার্ন যেটার বাংলা আমরা বলি হচ্ছে পশ্চিম, সেটার সঙ্গে আসলে এইটার সংজ্ঞা ও ব্যাখ্যা, এই শব্দের রাজনৈতিক ও অর্থনৈতিক যে প্রয়োগ, যেটা যেভাবেই করা হোক না কেন, ইউরোপের সাবেক আভিজাত্যের সঙ্গে এটা আসলে সম্পর্কিত। যে আভিজাত্যের সঙ্গে যুক্তরাষ্ট্র নিজেকে অঙ্গীভূত করেছিল, কবে সেটা হচ্ছে 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। সেই সময়টাতে ক্ষয়িষ্ণু যেই ইউরোপীয় শক্তিগুলো, তাদের অর্থনৈতিক শক্তি ততদিনে ক্ষয় হয়ে গেছে, সেই জায়গাটা তখন নিয়ে নিয়েছে প্রবল অর্থনৈতিক শক্তি নিয়ে হাজির হয়েছে সেই জায়গায় যুক্তরাষ্ট্র, এবং সেটার মধ্য দিয়েই আসলে হিসাবটার মধ্যে নিজেকে জড়িয়ে নিয়েছে এবং পশ্চিম ধারণার একটা উত্তরাধিকার হিসেবে যুক্তরাষ্ট্র সামনে মঞ্চে হাজির হয়েছিল। কিন্তু এই হিসাবটা বদলাতে শুরু করেছে বেশ অনেক দিন হলো, এবং এইটা পশ্চিম শব্দের বা পশ্চিমা ধারণার মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা পশ্চিমা বিভিন্ন গবেষকই কিন্তু বলছেন অনেক দিন যাবৎ। সেটা মূলত কবে থেকে, সেই উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরতে হবে সেই বারবার করে আসে 2008 সালের মহামন্দার প্রসঙ্গটি। 2008 সালের মহামন্দার সময়টাতে, ঠিক ওই পিরিয়ডটাতে আসলে কি হয়েছিল, ওই পিরিয়ডটাতেই আসলে পুঁজিতান্ত্রিক যে বিশ্ব কাঠামো, সেটার যেই অসুখ, সেই অসুখটি ধরা পড়ে। সেই অসুখের জায়গাটা যখন ধরা পড়ে, তখন হচ্ছে বিশ্বায়ন, মুক্তবাজার, এইসব ধারণা এবং এগুলোর পাহারাদার হিসেবে সাব্যস্ত IMF, বিশ্বব্যাংক, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো আসলে তাদের যে ক্ষয়, সেই ক্ষয়টা সবার দৃষ্টিগ্রাহ্য হতে শুরু করে। এবং এইটার মধ্য দিয়ে আসলে প্রশ্ন উঠে যায় যুক্তরাষ্ট্রের একাধিপত্য নিয়ে। ঠিক সেই সময়টাতেই গোটা বিশ্বের সামনে তথাকথিত আমেরিকান ড্রিম, কোট আনকোট, আমেরিকান ড্রিম ফ্যাকাশে হতে শুরু করে। এবং এই পজিশনটি যখন আমেরিকান ড্রিম ফ্যাকাশে হচ্ছে, সেই জায়গাটি কিন্তু তখন নিয়ে ফেলে হচ্ছে তার প্রতিযোগী রাষ্ট্রগুলো। খেয়াল করুন, 2009 এর পরবর্তী যে সময়টা, এই সময়টাতে আসলে বিশ্ব রাজনীতিতে একটা মেরুকরণ, নয়া মেরুকরণের জন্য চিহ্নিত হয়ে আছে। সেই সময়টাতে কি কি হচ্ছে, প্রথমে ব্রিক হচ্ছে, তারপর ব্রিক্স হচ্ছে, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া সহ বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক নানান ফোরামের উদ্ভব এবং বিকাশ ঘটছে। এবং সেই জায়গাটাতে আসলে যেই পুরনো আধিপত্যের বিপরীতে নিজেদের সংহত করার এক ধরনের চেষ্টা তখন কিন্তু জারি আছে। এই সময়েই আমরা দেখতে পাই মঞ্চে ভেনেজুয়েলায় হুগো শাভেজকে, যিনি হচ্ছে যুক্তরাষ্ট্র বিরোধী যাবতীয় শক্তি এবং স্বরগুলোর সঙ্গে নিয়মিত আলোচনায় বসছেন, আলাপ করছেন, তার কণ্ঠ জোরালোভাবে হাজির হচ্ছে তখন বিশ্বমঞ্চে। এবং ঠিক একই পিরিয়ডে আমরা দেখতে পাই রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতৃবৃন্দকে, যারা এই প্রভাবশালী নেতারা একজোট হয়ে যুক্তরাষ্ট্রের যে কাঠামো টোটাল, সেই কাঠামোর বিপরীতে এক ধরনের প্রচেষ্টা চালাতে শুরু করে। মার্কিন আধিপত্যের আনুগত্য থেকে কিছু আরব দেশের এমন নড়াচড়া স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র সহ্য করতে পারেনি। তাদের এই সইতে না পারা থেকেই কিন্তু ঘটে গেছে আরব স্প্রিং, যেটা আরব বসন্ত নামে বাংলায় বেশ পরিচিত। এবং সেইটা আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এক ধরনের গণবিক্ষোভ। সেই গণবিক্ষোভের মধ্য দিয়ে আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পোশাক বদলের মতো করে অনেকটা শাসক বদলের মতো ঘটনা।
এবং ঠিক এই পিরিয়ডে এর সর্বশেষ নজির হিসেবে হাজির আছে হচ্ছে সিরিয়া, যার শাসক হিসেবে সেই সময়টাতে থাকা বাশার আল আসাদের পতন হয়েছে এই তো কিছুদিন আগে। এবং এই বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে আলটিমেটলি মধ্যপ্রাচ্যে বা এই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি দেশের একটি কিন্তু ফিলিস্তিন, আরেকটির নাম হচ্ছে ইরান। এই ইরানে কিন্তু এখন আবার গণবিক্ষোভ চলছে। ফলে মধ্যপ্রাচ্যে হওয়া যে কালার রেভলিউশন বা রঙিন বিপ্লব যেটাকে বলা হচ্ছে, সেটা দেশগুলোর যেই শাসক অপশাসক বা তথাকথিত কোট আনকোট অপশাসন রোখার লক্ষ্যে আসলে সেভাবে পরিচালিত হয়নি। এটা অনেকটা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈপরীত্য রয়েছে, যুক্তরাষ্ট্র তাকে নিতে পারছে না বা যুক্তরাষ্ট্রের বিরোধিতা করছে, এই ধরনের শাসকদেরই পতন আসলে সেই পিরিয়ডটাতে ঘটে। খেয়াল রাখা দরকার, এই পিরিয়ডে অনেক দেশের শাসক বদল হলেও মধ্যপ্রাচ্যের সেই শাসক রয়ে গেছে যারা যুক্তরাষ্ট্রের বৃত্তের মধ্যে নিজের অস্তিত্বকে বারবার প্রকাশ করেছে। এক্ষেত্রে মুদ্রার রাজনীতি ভীষণভাবে জড়িত। এই যে মুদ্রার রাজনীতি, একটু ব্যাখ্যা করা প্রয়োজন আসলে বিষয়টিকে, যে যুক্তরাষ্ট্রের যেই বিশ্বব্যাপী প্রভাব, সেই বিশ্বব্যাপী প্রভাবের অন্যতম কারণ কিন্তু ডলার। কারণ এক দেশ থেকে আরেক দেশে আমদানি করুন আর রপ্তানি করুন, কিংবা আপনি ভ্রমণই করুন না কেন, আপনি সর্বশেষ যেখানে ভ্রমণ করেছেন যে বাইরের কোনো দেশে, সেখানে কিন্তু আপনার টাকাকে ডলারে রূপান্তর করে সেখানে যেতে হয়েছে। সেটা যদি যুক্তরাষ্ট্র হয় সেখানে তো ডলার নিয়েই যেতে হবে, কিন্তু সেটা যদি আপনার ধরা যাক আপনি সৌদি আরব গেছেন, সেখানেও কিন্তু আপনার ডলার নিয়ে গিয়ে সেখানে গিয়ে রিয়ালে কনভার্ট করতে হচ্ছে, বা এই কালচারটা কিন্তু আছে। এইটাই কিন্তু প্রতিষ্ঠিত জিনিস। খেয়াল রাখা দরকার, এই ডলারের প্রভাবের পেছনে কারণ হচ্ছে বিশ্বের 60 থেকে 65% রিজার্ভ, কিন্তু বিভিন্ন দেশের রিজার্ভ এখনও ডলারে রক্ষিত হয়। কিন্তু এই ডলার বা যুক্তরাষ্ট্রের নিজের অর্থনীতি কিন্তু ভীষণভাবে সঙ্গীন দশায় আছে বললেও ভুল হবে না। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্যের দিকে একটু তাকানো যাক। দেশটির অর্থ মন্ত্রণালয় জানাচ্ছে যুক্তরাষ্ট্রের মাথায় এখন 38.4 ট্রিলিয়ন মার্কিন ডলারের ঋণের বোঝা। 38.4 ট্রিলিয়ন ডলার মানে কি? 38,40,000 কোটি মার্কিন ডলার। আর এর বিপরীতে রাজস্ব আয় আসলে তার সেভাবে নেই। ফলে সামাজিক নিরাপত্তা বলা হোক বা হচ্ছে যেই সুযোগ সুবিধাগুলো বলা হোক, এই জায়গাগুলো সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের মনে পড়বার কথা 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হলেন, 17 সালের 20 জানুয়ারি তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম যেই জিনিসটি নির্বাহী আদেশে বাতিল করেন, সেটি কিন্তু তার একটি কিন্তু হচ্ছে ওবামা কেয়ার। অর্থাৎ যুক্তরাষ্ট্রে অবস্থানরত যে কেউ স্বাস্থ্য সুবিধা পাওয়ার অধিকার রাখেন, এই বিষয়ক যেই সামাজিক নিরাপত্তা বলয়টি বারাক ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, এই ধরনের যে উদ্যোগটি নিয়েছিলেন সেটি তিনি বাতিল করেছিলেন। আরও নানা ধরনের মধ্যে ড্রিমার্স প্রকল্প ছিল, এই প্রকল্পটিও তিনি বাতিল করেন। ফুড স্ট্যাম্পের কথা বলা যায়, যেটা হচ্ছে খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রশাসন দিয়ে থাকে। তো এই যে নিরাপত্তা বলা, এটা সংকোচনের জায়গা নিয়ে আসা হচ্ছে, কর কাঠামোতে একটা বদল আনার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের নানান উদ্যোগ আছে। এই 38,40,000 কোটি মার্কিন ডলারের যে ঋণের বোঝা, এই ঋণের বোঝা থেকে বের হওয়ার জন্য এইখানে খেয়াল করুন, এটার কারণে হচ্ছে তাদের বাজেট ঘাটতি থাকছে প্রতি বছর। এই বাজেট ঘাটতি মেটাতে তারা নানা ধরনের কর্মকাণ্ড করে থাকে। এই কর্মকাণ্ডগুলোর মধ্যে কি কি আছে? অবশ্যই যুদ্ধ একটি এর মধ্যে। আমরা আসবো সেই আলোচনায়। 2008 সালের পর থেকেই আসলে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে আমরা যদি একটু তাকাই, 2000 সালে রাজস্ব আয় এবং ঋণ, এ দুটোর মধ্যে তফাৎ ছিল 2.3%। অর্থাৎ যত আয় করত তার চাইতে বেশি ছিল হচ্ছে তার ঋণের পরিমাণ। এই ঘাটতি পরের বছর এটা মোটামুটি পুষিয়ে ওঠে, অর্থাৎ 2001 সালে। 2001 সালে এটা পুষিয়ে ওঠে মূলত হচ্ছে অস্ত্র বাণিজ্যের মধ্য দিয়ে। আপনাদের মনে পড়বার কথা, সেই সময়টাতে আসলে ইরাক যুদ্ধের শুরুটা হয়েছিল, কিন্তু তারপর থেকে সেটা আর সেভাবে ওয়ার্ক করেনি। 2007 সালে এই ঘাটতি বেড়ে দাঁড়ায় হচ্ছে 1.1%। তারপর পরের বছর এটা 3.3%। এরপরে 2015 সাল ছাড়া আর কোনো বছরই আসলে এই ঘাটতি এই অঙ্কের অর্থাৎ 3.3% পয়েন্টের নিচে নামেনি। ওই বছর এই ঘাটতি ছিল 2.4%। অর্থাৎ এটা 2015 সালে তারা এই ঘাটতি নামিয়ে কিছুটা 2.4% পয়েন্টে নামিয়ে আনে। 2025 সালে এই ঘাটতির পরিমাণ কত? 6.2%-এর বেশি।
খেয়াল করার বিষয় হচ্ছে 2015 সালে মার্কিন অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, অর্থাৎ 3.3% পয়েন্টের ব্যবধান থেকে তারা নেমে আসে 2.4% পয়েন্টের ব্যবধানে। সেই সময়টাতে আসলে কি ঘটেছিল একটু খেয়াল করা যেতে পারে। আপনাদের মনে পড়বার কথা যে 2008 সালের সেই মহামন্দার পর যে আরব স্প্রিংয়ের কথা একটু আগে আমরা বললাম, সেই আরব বসন্তের ঢেউয়ে বিভিন্ন দেশের শাসক বদল হলো। এর মধ্যে কারা কারা আছেন? এর মধ্যে 2010 থেকে 2011 এই পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা দেখি যে প্রথমে তিউনিসিয়ার বেন আলী তিনি তার পতন হয়, তারপরে একই পিরিয়ডে মুয়াম্মার গাদ্দাফি লিবিয়াতে, তারপরে মিশরের হোসনি মোবারক, এইভাবে বিভিন্ন দেশে আসলে শাসক বদল হতে থাকে এবং আঞ্চলিক জায়গায় উত্তেজনাগুলো বাড়তে থাকে। আঞ্চলিক উত্তেজনা বাড়লে লাভ কি? সেখানে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করতে পারে। আবার যেই অঞ্চলগুলো শাসক পতন ঘটালো সেই অঞ্চলগুলোতে নতুন শাসক তারা বসিয়ে তার সাথে চুক্তির মধ্য দিয়ে সেখানকার যে সম্পদ, সেটা মুখ্যত হচ্ছে জ্বালানি তেল, সেই জ্বালানি তেলের এক ধরনের ভাগবাটোয়ারায় তারা অংশ নিল। ফলে এরই প্রভাব পড়ল গিয়ে 2015 সালে তার ঘাটতি কিছুটা কমে এলো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উত্তাল সেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্যের একটা চমৎকার নমুনা হচ্ছে 2017 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন 4টি যেই ভূমধ্যসাগরীয় দেশ, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এরা মিলে হচ্ছে কাতারের উপর একটা অবরোধ আরোপ করে। এই অবরোধের ফল কি হয়? 2017 সালে যখন শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি শপথ নিয়ে সফর করলেন সৌদি আরব সফর করলেন, কাতার সফর করলেন। এই সফর করে চলে আসার পর আমরা দেখলাম যে এই অবরোধ আরোপ হলো এবং অবরোধ আরোপের পর উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনল। অর্থাৎ অস্ত্র বাণিজ্যের জন্য আসলে এই অবরোধটি দেওয়া হয়েছিল এবং একজন আরেকজনের কাছ থেকে যেহেতু অনিরাপদ বোধ করছে, সেহেতু উভয়ই যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনা শুরু করলো। এ তো গেল অস্ত্রের বাণিজ্যের মধ্য দিয়ে তার ইকোনমিকে শুশ্রূষা করার একটা চেষ্টার কথা। যুক্তরাষ্ট্র দুনিয়া ওলটপালট করে শুধু নিজের শক্তি প্রদর্শনের জন্য নয়, এটা তার টিকে থাকার জন্য জরুরি। কারণ এই যে বাজেট ঘাটতি, অর্থনৈতিকভাবে যদি সে কলাপস করে তাহলে যুক্তরাষ্ট্রের জনতার পক্ষ থেকেই একটা বড় ধরনের বিরোধ আসে। এই কারণে সে দেশে দেশে কালার রেভলিউশন এক্সপোর্ট করেছে। এটা তার এক্সপোর্ট কোয়ালিটির একটি প্রোডাক্ট অবশ্য। এই কালার রেভলিউশন এক্সপোর্ট করেছে এবং এখনও করে যাচ্ছে কিন্তু বিভিন্ন দেশে, যেটার কথা আমরা দেখছি ভেনেজুয়েলার ক্ষেত্রে, যেটা আমরা দেখছি ইরানের ক্ষেত্রে। এই সমালোচনা সামনে এসেছে। দেশে দেশে গণতন্ত্র, মানবাধিকারের মোড়কে এই যে বর্ণিল বিপ্লব রপ্তানি, যা এটা আসলে তার আধিপত্য বিস্তার কিংবা তার রক্ষার স্বার্থেই আসলে তারা করছে। অন্যদিকে অনেক বিরোধের পর দেশগুলোর বৃহত্তর জোট হিসেবে ব্রিক্স কিন্তু গঠিত হয়েছে। সেটা পশ্চিমা, প্রথমেই যে পশ্চিমা শব্দের বা পশ্চিমা ধারণাটির যে ক্ষয়ের কথা আমরা বলেছিলাম, সেই তাদের কাছ থেকে প্রচণ্ড রকমের বিরোধের মুখে মুখে হওয়ার পরও এই ব্রিক্স কিন্তু ওয়ার্ক করছে এখনও বৃহত্তর জোট হিসেবে। এদের আন্ডারে 2009 সাল থেকে নেওয়া উদ্যোগের অধীনে কি কি গঠিত হয়েছে? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, AIIB, এটার পাশাপাশি গঠিত হয়েছে CFR এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB। এই যে AIIB, এইটার সদস্য সংখ্যার দিকে তাকালে আপনি চমকে উঠবেন নিশ্চিতভাবে। এর সদস্য সংখ্যা বর্তমানে 110টি। এর মধ্যে খুবই উল্লেখযোগ্যভাবে আঞ্চলিক জায়গা থেকে যদি আমরা একটু দেখি তাহলে আরও মজার কিছু তথ্য আছে। এই 110টি দেশের মধ্যে 42টি এশিয়ার। হ্যাঁ, এশিয়া থেকে, এশিয়ার চীনের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ, রাশিয়া এর সঙ্গে আছে, সুতরাং এশিয়া তো বেশি থাকবেই, সেটা ঠিক আছে। আফ্রিকাতে 22টি, আফ্রিকার 22টি দেশ এখানে আছে। ওশেনিয়ার 10টি দেশ আছে। দক্ষিণ আমেরিকার 8টি দেশ আছে এবং এমনকি ইউরোপের 26টি দেশ এবং উত্তর আমেরিকার 2টি দেশও কিন্তু এটার সাথে আছে। ফলে যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক যেই প্রভাব বলয়, তার যে রাজনৈতিক প্রভাব বলয় এবং তার যে সামাজিক প্রভাব বলয়, তার যে ভাষিক এবং সেই সূত্রে সাংস্কৃতিক যে প্রভাব বলয়, সেই প্রভাব বলয় ক্ষয়ে যাচ্ছে, এটা মনে না করার কোনো কারণই নেই। ব্যাংকের প্রাথমিক প্রস্তাবটিও কিন্তু এসেছিল 2009 সালে, আমরা শুরুতেই বলেছি। এটি বাস্তবে রূপ নিয়েছিল 2009 সালে। এটা প্রস্তাব আসার পরে এই AIIB ব্যাংকের যেই বাস্তবে আত্মপ্রকাশ করার যে টাইমটি, সেটা আসে 2015 সালের ডিসেম্বরে। এই উদ্যোগগুলো বিশ্বব্যাংক, IMF, যেই সংগঠনগুলো বা প্রতিষ্ঠানগুলো আসলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কাঠামোর পাহারাদার হিসেবে কাজ করে, সেই পাহারাদার গোষ্ঠীগুলোকে আসলে আতঙ্কিত করেছে এবং একই সঙ্গে তার এই ব্যাংকের বিস্তার এই পাহারাদার গোষ্ঠীগুলোকে জানিয়ে দিয়েছে যে তোমাদের দিন
আর একলান নয়, তোমরা আর একচেটিয়াভাবে কাজ করতে পারবে না, আমরাও আছি। ফলে এই জায়গাতেই আসলে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যে একমেরু বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার যাবতীয় অস্ত্রাগার, অর্থাৎ তার যত ধরনের ইকুইপমেন্ট আছে, এই তার নিজস্ব প্রভাব একমেরু কাঠামোকে টিকিয়ে রাখার জন্য তার প্রত্যেকটিকে আতঙ্কিত করে ফেলে। ঠিক এর ফল হিসেবেও কিন্তু রাশিয়াতে ভ্লাদিমির পুতিন বা চীনে শি জিনপিংয়ের উত্থানকে পাঠ করা যায় এবং তারা এখনও মসনদে বসে আছেন। অর্থনৈতিক ঝুঁকি বা 2008 সালের মন্দায় সিঁদুরে মেঘ দেখে বিশ্বের সাবেক ও উদীয়মান শক্তিগুলো একটি অযুক্তরাষ্ট্রীয়, মানে যেখানে যুক্তরাষ্ট্র কেন্দ্রে থাকবে না, অযুক্তরাষ্ট্রীয় একটা কাঠামো গঠনের চেষ্টা করে। এই কাঠামোর চেষ্টা থেকে ব্রিক্স এসেছে, এই কাঠামোর চেষ্টা থেকে এসেছে AIIB, NDB, CFR, এই সংস্থাগুলো। ফেরা যাক ঋণের আলাপে। আগেই বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান ঋণের অঙ্ক 38,40,000 কোটি মার্কিন ডলার। এই ঋণের বোঝা নামিয়ে অর্থনীতি শুশ্রূষা করতে হলে তাকে কি করতে হবে? তাকে সম্পদ আহরণ করতে হবে। সম্পদ আহরণ করতে হলে তাকে বেরোতে হবে কি, এই বিদ্যমান আধিপত্য তো ক্ষয়ে যাওয়া যাবেই না, বরং এর পরিসর আরও বৃদ্ধি করতে হবে, নতুন বাজার খুঁজতে হবে এবং বিভিন্ন নতুন বাজারে যেমন নিজের পণ্য নিয়ে যেতে হবে, তেমনি বিভিন্ন জায়গা থেকে সম্পদ লুট করে নিয়ে আসতে হবে, যেটা ঔপনিবেশিক শক্তিগুলো বা বিশ্বের উপনিবেশবাদী শক্তিগুলোর ইতিহাস পাঠ করলে আমরা দেখতে পাই। নতুন বাজার খোঁজার জায়গায় আপনারা খেয়াল করুন, খুবই সিগনিফিকেন্টলি ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর বা এর আগের বারও চীনের সাথে যে শুল্ক যুদ্ধে নেমেছিলেন, এবার সেটা আরও বিস্তৃত করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের উপরে অত্যধিক মাত্রায় শুল্ক আরোপ করে তিনি তার পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করার চেষ্টা করেছেন। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এমনটি ঘটেছে। বাংলাদেশের ক্ষেত্রেও শুল্ক আরোপ ঘটেছিল এবং এই শুল্ক প্রত্যাহারের শর্ত হিসেবে সে একটি পণ্যের তালিকা দিয়েছে, যেই পণ্যগুলো তার কাছ থেকে বাংলাদেশকে কিনতে হবে এবং বাংলাদেশ এখানে রাজিও হয়েছে। বিশেষত তৈরি পোশাকের মার্কেটটি যেন তার হারাতে না হয়, সেই কারণে। ফেরা যাক বিদ্যমান আলোচনায়। এই যে যেই জায়গাটি, যে নতুন বাজার খোঁজা, সেইখানে শুল্কের খেলা আছে, ডলারের একচেটিয়া প্রভাবের বিষয়টি আছে এবং সম্পদ লুট করার বিষয়টি আছে। সম্পদ লুটের জায়গা থেকে যদি আপনি তাকান, সেক্ষেত্রে আপনার সামনে সাম্প্রতিক উদাহরণ হিসেবে আসবে ভেনেজুয়েলার নামটি। কারণ দেশটির প্রেসিডেন্টকে অপহরণের পর যেই অভিযান, সেই অভিযানের খরচা তোলার জন্য তিনি ভেনেজুয়েলারই তেল বেচার কথা বলেছেন। এই যুক্তরাষ্ট্রে গ্রিনল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ ও অঞ্চলে হাত না দিয়ে আসলে কোনো উপায় নেই, কারণ অর্থনৈতিক কাঠামোই তাকে এটা করতে বাধ্য করছে একরকম বলা যায়। কিন্তু মুশকিল হলো, গ্রিনল্যান্ড এবং এর সন্নিহিত অঞ্চলে যদি যুক্তরাষ্ট্র সত্যি সত্যি প্রভাব বিস্তারের চেষ্টা করে, তাহলে আটলান্টিক বিধৌত অঞ্চলের যেই সামরিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক, সামাজিক যেই ধরনের চুক্তিগুলোর উপর ভিত্তি করে পশ্চিম ধারণাটি ছিল, সেটা একদম তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বর্তমান প্রশাসনের ভাবগতিক যেটা বলছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বারবার করে গ্রিনল্যান্ডের কথা বলছেন, ডোনাল্ড ট্রাম্প বারবার করে কানাডার কথা বলছেন এবং এইটার মধ্য দিয়ে তিনি আসলে এবং ইউক্রেন ইস্যুতেও আসলে ইউরোপ দেখেছে যে যতটা তিনি ইউরোপের পক্ষে অবস্থান নিচ্ছেন বা ন্যাটো জোটকে মূল্য দিচ্ছেন, তার চাইতে বেশি নিজের স্বার্থের দিকে তাকাচ্ছেন। ফলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর চুক্তিগুলো আসলে ক্ষয়ে যাচ্ছে বলে সামনে আসছে এবং এই ক্ষয়ে যাওয়ার মধ্য দিয়ে ওয়েস্টার্ন ধারণাটির ক্রমক্ষয় স্পষ্ট হচ্ছে ক্রমশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর চুক্তিগুলো থেকে যুক্তরাষ্ট্রের এই যে সরে যাওয়া, এটার ফলে ইউরোপের মধ্যে এই অনুভূতি জাগ্রত হয়েছে যে নিজের অর্থনীতি তো বটেই, নিজের পিঠ বাঁচাতে হলেও নিজেকেই বাঁচাতে হবে এবং সে কারণেই কিন্তু তারা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পোল্যান্ডের পুনঃসামরিকরণ করিয়েছে এবং সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনারা খেয়াল করবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ড একটা বড় ঘটনা ছিল, বড় কেন্দ্র ছিল যুদ্ধের। ঠিক একইভাবে এবারও কিন্তু পোল্যান্ডই কেন্দ্রে চলে আসছে। জার্মানির প্রেসিডেন্ট স্টেইনমায়ার যেটা বলছেন, যেই অভিযোগটা করেছিলেন, যেটা আগের পর্বে আমরা বলেছি, সেখানে তিনি যে কথাটি বলেছেন যে নিজের গড়া বিশ্ব ব্যবস্থাই ভেঙে দিচ্ছে যুক্তরাষ্ট্র, সেই অভিযোগটি সেক্ষেত্রে একেবারে এমনি এমনি নয়। মোটা দাগে যুক্তরাষ্ট্র এখন সেই সময়ের ইউরোপের মতো এক ধরনের পুনঃভাগ্যান্বেষণে, সেই সময়ের ইউরোপ কি করেছিল, সে ঔপনিবেশিক ইউরোপ জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছে, এক একটি অঞ্চল তারা বলছে আবিষ্কার করছে, তাদের দৃষ্টিতে আবিষ্কার, তারা সেখানে গিয়ে তাদের পত্তন ঘটাচ্ছে, সেখানে আস্তে আস্তে সম্পদের মালিকানা নিচ্ছে। ভারতীয় উপমহাদেশে তারা এসেছিল, সেইখানে এসে কিন্তু তারা 200 বছর শাসন করে গেছে।
100 বছর হচ্ছে কোম্পানির শাসন, এবং সেই শাসনের মধ্য দিয়ে সম্পদ লুট করেছে, এইখানকার বাজার ব্যবস্থা ভেঙে দিয়েছে, এখানকার সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থার ভেতরে ভাঙন ধরিয়েছে, এবং সেইটার ক্ষত কিন্তু এখনও এই ভারতীয় উপমহাদেশ বহন করে যাচ্ছে। ঠিক একই ঘটনা ঘটেছিল কিন্তু কোরিয়া দ্বীপে, চীনে, আফ্রিকাতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেইটা এখন এই যে ভাগ্যান্বেষণ বলছি, ভাগ্যান্বেষণে বের হয়েছে, আমরা ইতিহাসের বইয়ে পড়েছি যে ভাগ্যান্বেষণে এক একজন এসেছেন, থেকে গেছেন, তারা রাজা হয়েছেন, মহারাজা হয়েছেন, সম্রাট হয়েছেন। তো একই ধরনের আরেকটি সময় কিন্তু এখন আসছে, সেটা হতে পারে যে বিরল খনিজ নামক ভবিষ্যতের জ্বালানির খোঁজে, বা হতে পারে অন্যান্য এখন যেই জ্বালানিগুলো আছে, জ্বালানি তেল বলি, কয়লা বলি, বা সোনা বা লোহা বা এই ধরনের যে ক্রিটিক্যাল মিনারেলসগুলো আছে, এগুলোর কারণে হতে পারে। এ যেন আরেক মশলার যুদ্ধ। এই খেলায় যুক্তরাষ্ট্রের বিপরীতে চীন, রাশিয়া তো আছেই, খুব শিগগিরই ইউরোপও নেমে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে ব্রিটেন, স্পেন, ফ্রান্স, রাশিয়ার মতো ইউরোপের যে ঔপনিবেশিক শক্তিগুলো রয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্র 19 শতকের শুরুতে যে সেগুলোর কাছ থেকে বাঁচার জন্য যে মন্ডো ডক্ট্রিনে ঘোষণা করেছিল, সেটা নিজেই এখন আধিপত্যবাদী এবং উপনিবেশবাদী চরিত্র নিয়েছে, এবং এই চরিত্র নিয়ে তারা এখন ইউরোপকেই গিলতে চাইছে। ফলে ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্যায়ে যুক্তরাষ্ট্রকে তার যে আভিজাত্য, তার যে ঔপনিবেশিক শক্তি হিসেবে তার যেই শৌর্য বীর্য, সেটা শেয়ার করেছিল পশ্চিম ধারণার সাথে যুক্তরাষ্ট্রকে অঙ্গীভূত করার মধ্য দিয়ে। এবং এখন ইউরোপ যদি দেখে যে তাকে ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্র তাকে যে নিরাপত্তা গ্যারান্টি দিয়েছিল, যে অর্থনৈতিক নিরাপত্তার জন্য তার মাথায় হাত বুলিয়েছিল যে হ্যাঁ আমি দিতে পারি, সেটি ছেড়ে দিয়ে সে যদি এখন চলে যায়, তাহলে ইউরোপকে তো নিজের কথা ভাবতেই হবে। এবং এই জায়গাতেই কিন্তু চলে আসছে সভ্যতা কেন্দ্রিক বিশ্ব কাঠামোর ব্যাপারটি। অর্থাৎ ইউরোপ আবার ইউরোপীয় সভ্যতার দিকে যদি মুখ করে, এই একই সময়ে কিন্তু চীন আছে। চীন, শি জিনপিং অনেকদিন ধরেই বলছেন চৈনিক সভ্যতার সেই গৌরবকে তিনি ফিরিয়ে আনবেন। ভ্লাদিমির পুতিন অনেকদিন ধরেই বলছেন সোভিয়েত ইউনিয়নের, সাবেক সোভিয়েত ইউনিয়ন বা সাবেক সোভিয়েত ইউনিয়নের আওতাধীন যে অঞ্চল, সেটা তিনি পুনরুদ্ধার করবেন, রুশ গৌরবকে তিনি সামনে নিয়ে আসবেন। একই সঙ্গে আপনি নরেন্দ্র মোদীর দিকে তাকাতে পারেন ভারতে, বা তাকাতে পারেন তুরস্কের রিসেপ তাইপ এরদোগানের দিকে, যারা হচ্ছে বারবার করে তাদের একজন বলছেন রামরাজত্বের কথা, আরেকজন বলছেন অটোমান সাম্রাজ্যের কথা। অর্থাৎ তারা তাদের, এমনকি আপনি যদি বিনোদন জগতের দিকে তাকান, সেখানেও আপনি দেখবেন এই ধরনের এক ধরনের নড়াচড়া কিন্তু হচ্ছে। অর্থাৎ অনেক বেশি ইতিহাস কেন্দ্রিক, ইতিহাসকে উপজীব্য করে এবং পুরনো সময়ের গৌরবকে সামনে হাজির করে যে সিনেমা, যে সিরিয়াল, এটা কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয়। সেটা চীনা ভাষায় হোক, সেটা হিন্দি ভাষায় হোক, সেটা ইংরেজিতেই হোক। এই যে জায়গাটি, এটার মধ্য দিয়ে ভীষণভাবে জরুরি আলাপের মতো করে সভ্যতা কেন্দ্রিক বা সিভিলাইজেশন স্টেটের কথা সামনে আসছে। এবং গ্রিক রোমান সভ্যতা কেন্দ্রিকতা আর যাই হোক, যেহেতু যুক্তরাষ্ট্রের নয়, সেটার অধিকার ইউরোপ তাকে দিয়েছিল পশ্চিমা শব্দের আওতায় বা পশ্চিমা শব্দের ব্র্যাকেটে বন্দি করে। সেই যুক্তরাষ্ট্র যখন যুক্তরাষ্ট্র থেকে আমেরিকা হয়ে উঠতে চাইছে, দক্ষিণ এবং উত্তর আমেরিকা এবং ইউরোপের কিছু কিছু অঞ্চলে হস্তক্ষেপের মধ্য দিয়ে, তখন ইউরোপ তো চাইবেই যে সে তার নিজের সিভিলাইজেশন স্টেট বা সিভিলাইজেশনের যেই পরিচয়, সেই পরিচয়ের কাছে ফিরে যেতে। ফলে এর বিপরীতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবৎ একটা চেষ্টা করেছে যে মায়া সভ্যতার যেই রুটটি, সেটা কোনোভাবে যুক্তরাষ্ট্রের বর্তমান যে মানচিত্র, তার ভিতরে নিয়ে আসা যায় কিনা। কিন্তু দুঃখের বিষয়, সে এটা কোনোভাবেই গুয়াতেমালা পার হয়ে মেক্সিকোতে এসে আটকে গেছে, সেটা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেনি। ফলে এই জায়গাটি ছেড়ে দিয়ে তারা এখন বর্তমানে নজর দিয়েছে, এবং বর্তমান শক্তি প্রয়োগ করে সে দক্ষিণ, উত্তর এবং ইউরোপের কিছু অঞ্চল, সেটা গ্রিনল্যান্ড হোক, ডেনমার্কের আওতাধীন অঞ্চল হিসেবে, সেই জায়গাগুলোকে পুনর্দখলে নিতে চাইছে। এবং এই যে জায়গা, এটার কারণে সে কি করতে চাইছে, স্থল এবং জলের মালিকানা। স্থলে কি, গ্রিনল্যান্ডের যেই ভূমি, সেই ভূখণ্ডের ভিতরে সে উপস্থিত থাকতে চায়, সেখানে তার উপস্থিতি এমনিতেও আছে, সেটা গবেষণা কেন্দ্র হিসেবে আছে, সামরিক উপস্থিতি তার আছে, কিন্তু সেই উপস্থিতিকে সে অবারিত করতে চায়, সে এটা কিনে নিতে চায়। ক্যানাডাতেও তাই একইভাবে আছে, এবং সেখানে সে আসলে কিনে নিয়ে সে কী করবে, সে সেখানে যেই সম্পদ, ভূগর্ভস্থ সম্পদের কথা বলা হয়, সেই ভূগর্ভস্থ সম্পদ উত্তোলনের চেষ্টা করার প্রসঙ্গ আসে। এবং জলের মালিকানার জায়গায় সে ভেনেজুয়েলা, কলম্বিয়া,
কিউবা এবং পানামা খাল, এই যে রুটটি, এই রুটটি ওপেন করতে চায়। একই সঙ্গে আর্কটিকের ওপরের দিকে অর্থাৎ মানচিত্রের দক্ষিণে এবং মানচিত্রের উত্তরে উভয় পাশেই সে চলে যেতে চায়, সে তার নৌকা ছুটাতে চায়। এবং এই নৌ রুট, এখন বলতে পারেন যে এখন তো আকাশ অবারিত, তাহলে নৌ রুট নিয়ে এত উত্তেজনা থাকার কারণটা কি? উত্তেজনা থাকার কারণ হচ্ছে নৌ রুট অনেক বেশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই নৌ রুট দিয়ে শুধু পণ্য যায় না, এর মধ্যে যুক্ত থাকে নজরদারি, এর মধ্যে যুক্ত থাকে সামরিক বিভিন্ন পদক্ষেপগুলো। ফলে এই যে প্রতিরক্ষা বলা হোক, সমরসজ্জা বলা হোক, ভূ অভ্যন্তরস্থ খনিজের হাতছানি হোক, আর্কটিকের গলতে থাকা বরফ আসলে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং সেই অর্থে যুক্তরাষ্ট্রের শাসক মণ্ডলীর চোখে এক ধরনের মায়াঞ্জন এঁকে দিয়েছে। সেই মায়াঞ্জন তাকে শুধু সম্পদের হাতছানি দিচ্ছে এবং নিজের প্রভাবকে আরও বিস্তৃত করার এক ধরনের আহ্বান জানাচ্ছে। কিন্তু মনে রাখা জরুরি যে রূপকথার সেই যে তেল, যেই তেল এক চোখে দিলে আসলে বিভিন্ন গুপ্তধনের দিশা পাওয়া যায়, সেই তেল কিন্তু দু চোখে যদি কোনোভাবে দেওয়া হয় তাহলে কিন্তু অন্ধত্ব অনিবার্য। রূপকথা তাই বলে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে এগোচ্ছেন, তিনি দু চোখে না, আবার এই তেলের ফোঁটা দিয়ে বসেন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।